নমস্কার, আমি রুদ্রাণী। আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, মাশরুমের রেসিপি। এখানে আমি অয়েস্টার মাশরুম নিয়েছি। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি লঙ্কা, টমেটো, মাশরুম, পেঁয়াজ, আলু, রসুন আর গরম জলে আমি পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। মাশরুমটাকে প্রথমেই আমরা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব একবার। তারপরে আবার গরম জল নিয়ে তাতে সামান্য পরিমাণে নুন দেব। নুন দিয়ে ওটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। আসলে মাশরুমের মধ্যে অনেক রকম জীবাণু মাটি লেগে থাকে, তো তাই এটা যাতে কোনো রকম ক্ষতি না করে আমাদের, তাই ভালো করে ধুয়ে নেওয়া। মাশরুমগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমরা মাশরুমের যে গাঁটটা আছে সেটাকে কিন্তু কেটে নেব। আসলে মাশরুমের এই গাঁটগুলো না সেদ্ধ হতে চায় না, তাই ভালো করে কেটে নেওয়াটা খুব দরকার। কারণ খাওয়ার সময় এই গাঁটগুলো যদি মুখে আসে তাহলে খেতে একদম ভালো লাগবে না। পরের স্টেপে আমরা পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সেগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আমরা এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা মাশরুমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাড়াতে পারেন বা কমাতে পারেন। আমি অয়েস্টার মাশরুমের 2টো গাঁঠ নিয়েছিলাম, তাই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি যেরকমভাবে কুচিয়েছি সেইভাবে কুচিয়ে নিয়ে আমরা সাইডে রেখে দেবো। মাশরুম অনেকেই খেতে চান না, কিন্তু আমি এটা জেনে অবাক হয়েছিলাম, মাশরুম কিন্তু প্রোটিনের খুব ভালো একটা সোর্স। আমরা এখানে যেভাবে পেঁয়াজটাকে কুচিয়েছি ঠিক সেমভাবে টমেটোটাকেও কুচিয়ে নেব। আর বাঙালি বাড়িতে আলুও যাবে না, সে তো হয় না, তাই বাঙালি স্টাইলে মাশরুম বানালে আমাকে আলু দিতেই হয়। কারণ না হলে আমার মা কিন্তু একদম নাক সিটকিয়ে যায়, বলে হ্যাঁ তুই মাশরুম বানিয়েছিস, আলু দিসনি। তাই আলুটা আমাদের বাড়িতে মাস্ট। হ্যাঁ, এবার যদি মাশরুমটা আমি চাইনিজভাবে বানাতাম বা অন্য কোনো রেসিপি বানাতাম তাহলে হয়তো আলুটাকে আমি স্কিপ করতাম। আলুগুলোকে একদম ছোট না, একদম বড় না, মিডিয়াম সাইজের ডুমো করে আমরা সাইডে রেখে দেবো। এবং আমরা এখানে নিয়ে নেব হচ্ছে রসুন, যেটা আমরা ছাড়িয়ে নেব এবং পরবর্তীকালে আমরা কিন্তু এটা কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নেব। পোস্তটাকেও আমরা কিন্তু জল ঝরিয়ে বেটে নেব, কিন্তু তার সাথে যাবে কাঁচা বাদাম বাটা, রসুন বাটা, এই সব দিয়ে আমরা আগে জিনিসটাকে সাজিয়ে নেব, যাতে রান্নার সময় ইনগ্রিডিয়েন্টসগুলো হাতের সামনে পেয়ে যাই। কড়াইটাকে গরম করতে দিয়ে আমরা কিন্তু তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। এখানে পরিমাণটা দেখে অনেকটা মনে হলেও এটা কিন্তু আমাদের কাজে লাগবে, কারণ আমরা আলু ভাজবো আগে। আলুটাকে ভেজে নিলে আলুর একটা আলাদা মাত্রায় টেস্ট আসে। আলুটাকে আমরা হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। এখানে 80% সেদ্ধ হয়ে আসলে ভাজার সঙ্গে সঙ্গেই আমরা আলুটাকে তুলে নেব এবং সেটা আমরা পরবর্তীকালে মাশরুমের সঙ্গে দিয়ে যে 20%টা দরকার আমাদের সেদ্ধ করার, সেটা সেই সময় করে নেব। ভালো করে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে আলুটাকে কিন্তু আমরা এখানে ভেজে নেব। যেসব বাচ্চারা ডিম, মাছ, মাংস একেবারেই খেতে চান না, পিওর ভেজিটেরিয়ান, যেমন আমার ভাইপোর মতন, তাদেরকে কিন্তু এই মাশরুম দিয়ে প্রোটিনটাকে আপনারা দিতেই পারেন। যারা মাশরুম খেতে পছন্দ করেন না, এই সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা সয়াবিন দিয়ে ট্রাই করতে পারেন। আমি অবশ্য কোনোদিনও করিনি, কিন্তু মনে হয় ভালো হবে। আমরা যে সর্ষের তেলে আলুটাকে ভেজেছিলাম, সেম সর্ষের তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে যখন ফাটবে ঠিক সেই সময় আমরা টমেটোটাকে দিয়ে দেবো।
এই ডাইরেক্ট সর্ষের তেলে কোনো কিছু দেওয়ার আগেই টমেটো দিয়ে দেওয়াটা, এটা আমার দিদার কাছ থেকে শেখা। এটা কিন্তু রান্নাটায় একটা আলাদা মাত্রার টেস্ট দেয়। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব, মানে সেদ্ধ হয়ে আসার পরে যখন পেস্ট টাইপের হয়ে যাবে, তাতে আমরা একটু চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু টমেটো পেস্ট হওয়ার আগে দেওয়া যাবে না, কেননা তাতে কি হবে, আমাদের টমেটোটাকে গলতে ও কিন্তু বাধা দেবে। টমেটোটা ভালো করে পেস্ট হয়ে যাওয়ার পর, ভালো করে কষিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, এবং তারপরেই কিন্তু আমরা কুচনো পেঁয়াজটা অ্যাড করব। এই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রত্যেকটাকে ভালো করে আমরা কষিয়ে নেব, এবং কষানোর সময় আমরা কিন্তু কিছু লঙ্কা দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতন দেবে, যে যেরকম ঝাল খান। আমি 4টে মতন লঙ্কা দিয়েছি, মানে আপনাদের 4টে লঙ্কা দিতে হবে তেমন কিন্তু নয়। এখানে আমরা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আমি বারবার রান্না করার সময় একটা কথাই লোককে বলি, আমার মাসি মেসো যারা আমার থেকে রেসিপি জানতে চান, যে রান্না করাটা কিন্তু একটা আর্ট। এটা কিন্তু রান্নার আইডিয়াটা নিয়ে নিজের মতন করে এক্সপেরিমেন্ট করা। রান্না সবসময় একটা বাঁধা ধরা নিয়মেই থাকবে, এটা কিন্তু আমি মানি না। আগেকার দিনের জেঠি দিদারা কিন্তু সব কিছু পরিমাণ মেপে করতে পারতো না। তাদের দৃষ্টি এবং মুঠো এবং অভিজ্ঞতা দিয়ে তারা কিন্তু পরিমাণ মতন ইনগ্রিডিয়েন্টস দিতেন। কথা বলতে বলতে আমরা এখানে অ্যাড করে দিয়েছি পোস্ত আর চিনেবাদাম বাটাটা। যেমন আমি এখানে চিনেবাদামটা কাঁচা বেটে দিয়েছি। আপনারা যদি কোনো দিনও আমার এই রেসিপিটা ট্রাই করেন, আপনারা একবার কাঁচা বাদাম, একবার রোস্ট করা বাদাম বিভিন্নভাবে বেটে সেটা কিন্তু দিতে পারেন। এতে কিছুই না, রান্নাটাকে নিয়ে খেলা করা হবে, এবং খেলাটাও কিন্তু একটা আর্ট। অবশ্যই সেটা যেন টেস্টি হয়। এরপরে আমরা মাশরুমটাকে ভালো করে কষিয়ে নেব। মাশরুমটাকে ভালো করে নাড়িয়ে নেব, যাতে প্রত্যেকটা জায়গায় মশলাটা ভালো করে লেগে যায়। এখানে বলে রাখি, এই রেসিপিটায় কিন্তু কোনো রকম জল অ্যাড হবে না, কারণ মাশরুম কিন্তু প্রচণ্ড পরিমাণে জল ছাড়ে। এই রেসিপিটা যদি আপনারা সয়াবিন দিয়ে করেন, তাহলে সামান্য পরিমাণে জল অ্যাড করলেও করতে পারেন, কিন্তু মাশরুমে ভুলেও জল দেবেন না, কারণ না হলে সাঁতার কাটবে মাশরুমটা, কারণ প্রচণ্ড পরিমাণে জল ছাড়ে মাশরুম। কিছুক্ষণ নাড়ানোর পরে আমরা এখানে আলুটা অ্যাড করে দেবো। মাশরুমের জল যেটা ছাড়বে সেইটা দিয়েই 20% যে আলুটা রয়ে গেছিলো সেদ্ধ হওয়ার, সেই দিয়েই কিন্তু সেদ্ধ হবে। আমরা এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে নাড়িয়ে নেব, এবং তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রাখার পরেই কিন্তু আমরা দেখতে পাবো যে জল ছাড়ছে। দেখেছে কতটা জল ছেড়েছে? আমি যদি এতে আরও জল দিতাম, তাহলে আমার আলু আর মাশরুমটা সাঁতার কাটতো। এবার আমরা রেসিপি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো। এখানে খেয়াল রাখতে হবে, কসুরি মেথিটা যখন দেব, আমাদের হাতটা যেন একদম শুকনো থাকে। ভালো করে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে নাড়িয়ে নিয়ে আমরা এটাকে সার্ভ করে দেবো। এটা কিন্তু রুটি, পরোটা এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগবে ভাতের তুলনায়। আমাদের এখানে রেসিপিটা একদম তৈরি। আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না।